একবার কোরিয়া উপদ্বীপের কথা ভাবুন। একই ইতিহাস, একই ভাষা, একই সংস্কৃতির মানুষ, অথচ তারা বাস করে দুটো সম্পূর্ণ আলাদা জগতে। রাতের বেলায় স্যাটেলাইট থেকে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার বোঝা যায়। একদিকে দক্ষিণ কোরিয়া, যা কিনা আলোর রোশনাইয়ে ঝলমল করছে, আর ঠিক তার পাশেই নিকষ কালো অন্ধকারে ডুবে আছে উত্তর কোরিয়া। পার্থক্যগুলো দেখলে অবাক হতে হয়, তাই না? একদম আকাশ পাতাল তফাত। একদিকে দক্ষিণ কোরিয়া, যা আজ বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি, যেখানে একটি প্রাণবন্ত গণতন্ত্র রয়েছে এবং কে-পপ বা সিনেমার মতো সাংস্কৃতিক কন্টেন্টের জন্য সারা বিশ্বে পরিচিত। আর অন্যদিকে উত্তর কোরিয়া, যা পারমাণবিক অস্ত্রের কারণে সবসময় আলোচনায় থাকে, কঠোর নিষেধাজ্ঞার মধ্যে একরকম ধুঁকছে এবং একটি রাজবংশের শাসনে গোটা বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে। প্রশ্নটা আসেই, এটা কি করে সম্ভব হলো? কিভাবে একই শেকড়ের মানুষ দুটো এতটাই আলাদা পথে চলতে শুরু করল? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ঐতিহাসিক রহস্যটাকেই খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। কিভাবে এই বিভাজনের বীজ বোনা হয়েছিল সেটাই প্রথমে দেখে নেওয়া যাক। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? এই বিভাজনের শুরুটা কিন্তু কোরিয়ার মানুষ করেনি। ১৯১০ সাল থেকে প্রায় ৩৫ বছর ধরে কোরিয়া ছিল জাপানের দখলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যাওয়ার পর বিজয় শক্তি, মানে একদিকে সোভিয়েত ইউনিয়ন আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়ায় ঢোকে। উদ্দেশ্য ছিল জাপানি সৈন্যদের নিরস্ত্র করা। আর ঠিক তখনই একটা অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৩৮তম সমান্তরাল রেখা বরাবর উপদ্বীপটাকে দুই ভাগে ভাগ করা হয়। ভাবা হয়েছিল এটা খুব সাময়িক একটা ব্যাপার, কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল একদমই অন্যরকম। কিন্তু একটা সাধারণ প্রশাসনিক দাগ কিভাবে একটা দেশের বুকে স্থায়ী কাঁটাতারের বেড়া হয়ে গেল, সেই গল্পটাই আবার জানা যাক। এই যে ৩৮তম সমান্তরাল রেখা, এটা কিন্তু কোনো প্রাকৃতিক সীমানা ছিল না, কোনো নদী বা পাহাড় না, স্রেফ মানচিত্রের ওপর টানা একটা দাগ। কিন্তু ঠান্ডা যুদ্ধের যে রাজনীতি, সেই রাজনীতির চক্করে পড়ে এই কাল্পনিক রেখাই হয়ে উঠল এক দুর্ভেদ্য লোহার প্রাচীর, যা একটা গোটা জাতিকে যেন চিরদিনের জন্য দুই ভাগে ভাগ করে দিল। এরপর শুরু হলো আদর্শের লড়াই। উত্তরে সোভিয়েত ইউনিয়নের মদতে কিম ইলসাংয়ের নেতৃত্বে একটি কমিউনিস্ট সরকার তৈরি হলো, আর দক্ষিণে আমেরিকার সমর্থনে সিংমান রিয়ের নেতৃত্বে একটি পুঁজিবাদী সরকার। আর এখান থেকেই কিন্তু সংঘাতের আসল বীজটা বোনা হয়ে গেল। কারণটা সহজ, দুটো সরকারই দাবি করতে শুরু করল যে তারাই পুরো কোরিয়ার একমাত্র বৈধ শাসক। আর এই দাবি একটা ভয়াবহ সংঘাতকে প্রায় নিশ্চিত করে তুলল। আর এই দাবির ফল যা হওয়ার তাই হলো। শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ, যে যুদ্ধ এই বিভাজনকে শুধু স্থায়ী করেনি, বরং রক্ত দিয়ে গেঁথে দিয়েছে। ১৯৫০ সালের ২৫শে জুন উত্তর কোরিয়া দক্ষিণে রীতিমতো ঝাঁপিয়ে পড়ল। শুরুর দিকে তো অবিশ্বাস্য গতিতে প্রায় পুরো উপদ্বীপটাই তাদের দখলে চলে গিয়েছিল, কিন্তু এরপরই খেলার মোড় ঘুরে গেল। জেনারেল ডাগলাস ম্যাকার্থারের নেতৃত্বে জাতিসংঘ বাহিনী ইনশনে এমন এক পাল্টা আক্রমণ চালালো যা কেউ ভাবতেও পারেনি। তারা উত্তর কোরিয়ার বাহিনীকে প্রায় চীনের সীমান্ত পর্যন্ত হটিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে চীন যুদ্ধে যোগ দেয় আর পরিস্থিতি আবার পাল্টে যায়। এরপর প্রায় ২ বছর ধরে ৩৮তম সমান্তরাল রেখার আশেপাশে যুদ্ধটা একটা ভয়ঙ্কর অচলাবস্থায় আটকে ছিল। এই ৩ বছরের যুদ্ধের পরিণতি ছিল কল্পনাতীত। ৩৫ লক্ষ মানুষ, ভাবা যায়? এর মধ্যে ২৫ লক্ষই ছিল সাধারণ মানুষ, যাদের যুদ্ধের সাথে কোনো সরাসরি সম্পর্কই ছিল না। সিওলের মতো সুন্দর শহরগুলো বোমার আঘাতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। একটা গোটা প্রজন্ম যেন হারিয়ে গিয়েছিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ১৯৫৩ সালে যে চুক্তিটা হয়েছিল সেটা কোনো শান্তি চুক্তি ছিল না, ছিল একটা যুদ্ধবিরতি। তার মানে টেকনিক্যালি উত্তর আর দক্ষিণ কোরিয়া কিন্তু আজও যুদ্ধের মধ্যেই আছে। লড়াইটা শুধু থেমে আছে, শেষ হয়নি। আচ্ছা, যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া যখন আস্তে আস্তে গণতন্ত্র আর উন্নয়নের দিকে এগোচ্ছিল, তখন উত্তর কোরিয়ায় ঠিক কী হচ্ছিল? কিভাবে কিম পরিবার তাদের ক্ষমতাকে এতটা পোক্ত করে ফেলল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের নিশ্ছিদ্র নিয়ন্ত্রণ ব্যবস্থায়। তাদের শাসনের অন্যতম একটা ভয়ঙ্কর স্তম্ভ হল এই ৩ প্রজন্মের শাস্তি। মানেটা হলো, যদি কেউ সরকারের বিরুদ্ধে কোনো অপরাধ করে, তাহলে শুধু সেই নয়, তার পরের ২ প্রজন্ম, মানে তার সন্তান আর নাতি-নাতনিদেরও ভয়ঙ্কর জেল ক্যাম্পে পাঠানো হবে। এই নিয়মটা মানুষের মনে এমন এক ভয় ঢুকিয়ে দিয়েছে যে বিদ্রোহের চিন্তা করাটাও প্রায় অসম্ভব। শুধু এটাই না, আরও অনেক উপায় আছে। যেমন ধরুন, নিয়মিত শুদ্ধি অভিযান চালানো হয়, যেখানে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা একটু সন্দেহভাজন হলেই তাকে নির্মমভাবে সরিয়ে দেওয়া হয়। আবার পুরো দেশটা বাইরের দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন, কোনো স্বাধীন মিডিয়া নেই, ইন্টারনেট নেই, আর সবার উপরে আছে জুচিয়ে মতাদর্শ,
যা সর্বোচ্চ নেতাকে প্রায় ঈশ্বরের আসনে বসিয়ে দেয়। সব মিলিয়ে এক দুর্ভেদ্য ব্যবস্থা। এর নৃশংসতা কতটা ভয়াবহ হতে পারে তার একটা উদাহরণ দেওয়া যাক। 2012 সালে সেনাবাহিনীর একজন উপমন্ত্রী কিম চোলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে জানা যায়। তার অপরাধ কি ছিল? অভিযোগ ছিল তিনি নাকি সরকারি শোক পালনের সময় মদ পান করেছিলেন। ভাবুন একবার, এই ঘটনাগুলো আসলে একটাই বার্তা দেয়, বিনা প্রশ্নে আনুগত্য করো, না হলে পরিণতি হবে ভয়ঙ্কর। তার মানে কিন্তু এই না যে প্রতিরোধের কোনো চেষ্টাই হয়নি। ইতিহাসে বেশ কয়েকবার অভ্যুত্থানের চেষ্টা হয়েছে, কিন্তু কিম পরিবারের গোয়েন্দা ব্যবস্থা এতটাই নিশ্ছিদ্র আর নিষ্ঠুর যে প্রত্যেকটা ষড়যন্ত্র অঙ্কুরেই নষ্ট করে দেওয়া হয়েছে। তো এত বছর কেটে গেল, কিন্তু পরিস্থিতিটা কেন এখনো বদলালো না? কেন এই বিষয়টা আজও এত বিপজ্জনক হয়ে আছে? বর্তমান নেতা কিম জং উনের সময় যা হচ্ছে তা এক কথায় চমকে দেওয়ার মতো। দেখুন, তার বাবা আর দাদা মিলে তাদের পুরো শাসন আমলে যতগুলো মিসাইল টেস্ট করেছেন, কিম জং উন একা তার প্রথম 10 বছরেই তার 10 গুণেরও বেশি করেছেন। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে তাদের আগ্রাসী মনোভাব কতটা বেড়েছে। এই শাসন ব্যবস্থা টিকে থাকার পেছনে মূলত 4টা বড় কারণ আছে। প্রথমত, তাদের পারমাণবিক অস্ত্র, এটা তাদের সবচেয়ে বড় রক্ষাকবচ। দ্বিতীয়ত, তাদের বিশাল সেনাবাহিনী। তৃতীয়ত, চীনের মতো শক্তিশালী দেশের সমর্থন। আর চতুর্থত, বাইরের দুনিয়া থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা, যাতে কোনো ভিন্ন মতাদর্শ ভেতরে ঢুকতেই না পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, 70 বছরেরও বেশি সময় ধরে এই বিভাজনের পর 2 কোরিয়ার পুনর্মিলন কি আদৌ সম্ভব, নাকি এটা একটা স্বপ্নই থেকে যাবে? এই জটিল পরিস্থিতিতে এর উত্তর হয়তো একমাত্র সময় দিতে পারবে।